নমস্কার, দৃষ্টিপাত লাইভের দ্বিতীয় পর্বে আমি জয়মাল্য রয়েছে আপনাদের সঙ্গে। ঠিক এই পর্ব শুরুর আগে যে প্রতিবেদন দেখলেন দূরদর্শন বাংলার প্রতিনিধি বেদান্ত চট্টোপাধ্যায়ের তৈরি প্রতিবেদন, সেখানে ঠিক যে জায়গাটায় শেষ হলো প্রতিবেদনটা আপনারাও দেখলেন, আমরাও এই স্টুডিওয়ে বসে দেখলাম। সেই গঙ্গা ভাঙনের যে পীড়িত মানুষ, তাদের চোখের জল, তাদের চোখে মুখে ফুটে ওঠা উৎকণ্ঠা, তাদের অন্যদিকে আশা ভরসা, এই সবটা ঠিক কোন দিকে এগোতে চলেছে সেই নিয়ে আমরা এই দৃষ্টিপাত লাইভে দ্বিতীয় পর্বে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ রায়চৌধুরী, বিশিষ্ট পরিবেশবিদ। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। একটা কথা রয়েছে বাংলা প্রবাদ যে নদীর ধারে বসবাস, ভাবনা মোদের 12 মাস। কথাটা খুব সহজ হলেও, খুব হালকা ছলে বলা হলেও, এই যে ভাবনার কথা আমরা দেখছি, যে আতঙ্কের কথা, যে আশঙ্কার কথা, দশকের পর দশক ধরে এই সমস্যা একই জায়গায় রয়েছে বলা ভালো। এর থেকে বলা ভালো যে সমস্যা ক্রমশ বেড়েছে, বই কমেনি। বিশ্বজিৎ বাবু, আপনি প্রতিবেদন দেখলেন বেদান্তর তৈরি, একদম গ্রাউন্ড জিরোয় গিয়ে সেখানকার মানুষের প্রতিক্রিয়া, সেখানকার অ্যাকচুয়াল যে ছবি, সেই ছবি আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরলাম। সমস্যাটা ঠিক কোথায়? একটা দীর্ঘ ইতিহাসটাও আমরা এই প্রতিবেদনে বর্ণনা করা হয়েছে, যে ফরাক্কা ব্যারেজ তৈরি, তারপর বিভিন্ন একের পর এক কমিটি তৈরি, একের পর এক সরকারের প্রতিশ্রুতি, প্রচুর কোটি কোটি টাকার বরাদ্দের ঘোষণা, এবং শেষে যে বাঁধ, যে বালির বস্তা দেয়া হচ্ছে, বেদান্ত নিজেই দেখাচ্ছিল, ক্রমশ সেগুলো সরে সরে যাচ্ছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন যে প্রতিবার এই ধরনের ব্যবস্থা করা হয়, কিন্তু সেটার কোনো সমাধান হয় না। সমাধানটা আমরা খুঁজবো আপনার মুখ থেকেই, কিন্তু সমস্যাটা ঠিক কোথায় সেটা যদি বলেন। জয়মাল্য, প্রথমেই আপনাকে সাধুবাদ জানাই। এরকম একটা ইস্যুকে নিয়ে, মেজর ইস্যুকে নিয়ে দীর্ঘদিন পরে কোনো সংবাদ মাধ্যমে আমি এরকম একটা আলোচনা শুনছি। আপনি যে বিষয়টাকে হাইলাইট করছেন, নদী বা ইরোশন বা রিভার ইরোশন যেটাকে বলা হয় থাকে, প্রকৃত অর্থে রিভার যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে নিয়ে দেখুন, আমাদের দেশে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পড়াশুনো বা বিভিন্ন, যেমন আপনি যেমন সাংবাদিকতা পড়ছেন, তো সাংবাদিকতা একটা বিষয়। তো কোথাও গিয়ে এটা আমার মনে হয়েছিল যে রিভার শুড বি আ সাবজেক্ট, এবং নদীকে নিয়ে আমাদের দেশে সে অর্থে কিন্তু প্রচলিত যে ধারণা, মাইথোলজি যাই বলুন না কেন, সেগুলো নিয়ে তো চর্চা হচ্ছে, সেগুলো থাকবেও, কিন্তু সায়েন্টিফিক্যালি নদীকে বোঝা, নদীকে জানা এবং নদীকে চেনা এবং নদীর ওপর কাজ করা, এই চারটের ওপরে কিন্তু কোনোভাবে এত বছরেও সে অর্থে কিন্তু আলোকপাত করা হয়নি। একটা সময়ে, যে সময় আজকে যে ফরাক্কা বা ধরুন আমাদের ডিভিসি, এই ধরনের বিভিন্ন নদীর ওপরে আমাদের প্রকল্প নেওয়া হয়েছিল, এবং সেই সময় আপনি জানেন যে দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন একটা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের আন্ডারে তাকে ভাবা হয়েছিল যে নদীকে যদি বাঁধতে পারা যায় তাহলে হয়তো আমার এতগুলো সুযোগ সুবিধা আমরা পেতে পারবো। এবার সেই পরিকল্পনাটাও কিন্তু পরবর্তীকালে গিয়ে কিছু ক্ষেত্রেও রিভার্ট ব্যাক করেছিল, কারণ বন্যা আটকানো যায়নি, আপনার সিলটেশনের যে সমস্যা সেটা আটকানো যায়নি। ফলে এটা আমার মনে হয় যে, আমি একজন ভূগোলের অধ্যাপক হিসাবেও কথা বলছি, এবং আপনারা জানেন আগের দিন আগে একটা প্রোগ্রাম আমরা আপনাদের দূরদর্শনই হয়েছিল, সেটা সুন্দরবন নিয়ে হয়েছিল, ম্যানগ্রোভের উপরে। তো সেখানেও আমি যেমন বলেছিলাম যে সুন্দরবন নিয়ে প্রকৃত অর্থে আমাদের বিগত সরকার বা যারা ভাবনা চিন্তার স্তরে ছিলেন পলিসি অ্যাডভোকেসিতে, সে অর্থে সুন্দরবন নিয়ে সেভাবে করেনি। আমি বলবো যে নদী নিয়েও কিন্তু প্রকৃত অর্থে আমাদের দেশে যে চর্চা হওয়া উচিত, সেই চর্চাটা হয়নি। এখন আমাদের এই যে নদী রিলেটেড যে ভাঙন শুধু তো নয়, নদীর সঙ্গে আপনার ফ্লাড, আপনার আদার্স অনেকগুলো ইস্যু পরপর সঙ্গে সংযুক্ত রয়েছে। কারণ যেহেতু পশ্চিমবঙ্গ বা সাময়িকভাবে আমরা বলতাম যে আমরা একদম নদীমাতৃক একটা দেশ, এবং সেখানে আমাদের গ্রামাঞ্চলের একটা বড় অংশের মানুষ, তারা নদীর ওপর তাদের ভাগ্য, তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে। ফলে সেই নদীকে যদি আমরা যত্ন না করতে পারি, সেই অনুযায়ী যদি বিজ্ঞানসম্মত পরিকল্পনা, আপনি যেটা বলার চেষ্টা করেছিলেন, সেইটা যদি না করতে পারি, তাহলে তো এই সমস্যার কোনোদিনই সমাধান করা যাবে না। কোনোদিনই সমস্যার সমাধান হবে না। ইনফ্যাক্ট আগে আমি বলছিলাম যেটা আমাদের যে ইস্যুগুলো নদীকে নিয়ে রয়েছে, সেটা ফ্লাড হতে পারে, ব্যাংক ইরোশন হতে পারে, আরও অনেকগুলো অ্যাসপেক্ট নদীকে রয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, নদীকে আগেকার দিনে আমরা কিন্তু এমনি আমাদের পূর্বপুরুষ
পূর্বপুরুষরা এটাকে রিভারাইন সিভিলাইজেশন বলা হতো না। পৃথিবীর যে কোনো বড় সিভিলাইজেশন আপনি যদি দেখেন, সেটা সিন্ধু হোক, আপনার নাইল হোক, মানে সমস্ত মিশরীয় সভ্যতা সবই কিন্তু কোনো না কোনো নদীর ধারে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এবং নদী শুধুমাত্র এতদিন পর্যন্ত আমরা নদীকে যে অর্থে বিচার করি, সেটা হচ্ছে একটা ফ্লো অফ ওয়াটার উইদিন আ চ্যানেলাইজড ফ্লো অফ ওয়াটার, যাকে বলা হয়ে থাকে আমাদের জিওগ্রাফির ভাষায়। কিন্তু নদী সেটা নয়। কোথাও গিয়ে যেটা আমাদের যে ইনস্টিটিউট, যার ফাউন্ডার চেয়ারম্যানও বলতে পারেন, যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিভার অ্যাফেয়ার্স, তো এই ইনস্টিটিউটের পরোক্ষ থেকে যখন আমি এই কাজ শুরু করি, যে রিভারকে আলাদা করে চেনা, আপনি যদি আমাদের সেই ওয়েবসাইটে যখন দেখতে পাবেন, সেখানে প্রথম কথাটাই লেখা আছে থিঙ্ক রিভার্স ডিফারেন্টলি, অর্থাৎ নদীকে আলাদাভাবে ভাবো। এবং তার নিচেই যে 3টে ট্যাগলাইন বলা আছে, সেটা হচ্ছে রিভার মিনস ফ্যামিলি, রিভার মিনস বিজনেস, রিভার মিনস ডেভেলপমেন্ট। যদি হিন্দিতে বলা হয়ে থাকে, এটা যেহেতু ডিডি একটা দূরদর্শন, একটা ন্যাশনাল চ্যানেল, তো হিন্দিতে বললে নদী সে জুড়ে সংসার, নদী সে জুড়ে ব্যাপার, নদী সে জুড়ে বিস্তার। এই যে কনসেপ্টটা, এই পার্সপেক্টিভটা রিভারকে শুধুমাত্র একটা চ্যানেলাইজড ফ্লো অফ ওয়াটার হিসেবে দেখে না, রিভারকে একটা কোথাও গিয়ে সর্বাঙ্গিক একটা হোলিস্টিক সভ্যতার প্রতীক আপনি যে কথাটা বলছেন, ঠিক একদম, যেখানে আপনার নদীর সঙ্গে বায়োডাইভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, ইকোসিস্টেম, ডিজাস্টার, হিউম্যান লাইফ, ফাইন্যান্স, এভরিথিং ইজ জড়িত। তো এই পার্সপেক্টিভ থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা নদীকে চিন্তাভাবনা করব, নদীকে নিয়ে একটা বিজ্ঞান, নদীকে নিয়ে একটা সংগঠিত একটা সাবজেক্ট হিসেবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার মনে হয় নদী বিজ্ঞানীও তৈরি করাটা আমাদের দেশে অত্যন্ত জরুরি। কারণ সেই হিসাবে আজকে যেমন আবার ফিরে আসছি, আপনি যেমন সাংবাদিকতা সাবজেক্টটা পড়েছেন বলে আপনার কাছে সংবাদ পরিবেশনটা কোথাও গিয়ে একটা শুধুমাত্র সাবজেক্ট নয়, সেটা একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেডে চলে এসেছে। নদী নিয়ে কিন্তু সেই চর্চা আমাদের দেশে হয় না বললেই চলবে, এবং সেইটা আমাদের খানিকটা উদ্যোগ আমাদের আইআইআর এর তরফ থেকে আমরা করে চলেছি লাস্ট দীর্ঘ 9 বছর ধরে। এবং আমি অত্যন্ত ধন্যবাদ যে আমাদের ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের কাছে, যাদের সাথে যৌথভাবে আমরা এই কাজটা শুরু করেছিলাম, এবং সেটা বর্তমানে আদার্স অনেক মিনিস্ট্রি, সেটা ডিভিসিও বর্তমানে অ্যাসোসিয়েট হয়েছে, বা আদার্স মিনিস্ট্রিও আমাদের সেটার সঙ্গে যুক্ত। এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে রিভার সংক্রান্ত একটা পুরোদস্তুর আপাদমস্তক ইনস্টিটিউট তৈরি করা, যে ইনস্টিটিউটটাকে থেকে নদীকে আলাদা আলাদাভাবে চেনা নয়, নদীকে সামগ্রিকভাবে চেনার একটা রাস্তা তৈরি করা। এখানে বিশ্বজিৎবাবু, এই যে আমরা আমাদের যে প্রতিবেদনটা আমরা দেখালাম বেদান্তর তৈরি, সেটা মূলত মুর্শিদাবাদকে কেন্দ্র করে, মুর্শিদাবাদ মালদার একটা বিস্তীর্ণ অঞ্চলেতেই এই পরিস্থিতিটা রয়েছে দীর্ঘদিন ধরে। এবং এরকম আপনি যেহেতু বললেন যে নদীকে কেন্দ্র করেই সভ্যতা, নদীকে কেন্দ্র করেই আমাদের জীবন জীবিকা গড়ে ওঠে, সেখানে এই ধরনের সমস্যা যে শুধুমাত্র মালদা বা মুর্শিদাবাদের জন্য তা তো নয়, বিভিন্ন জায়গায় আপনারা যেহেতু এই গোটা বিষয়টা নিয়ে গবেষণা করেন, গোটা বিষয়টা নিয়ে চর্চা করেন, এই ধরনের উদাহরণ নিশ্চয়ই ভূভারতে বা সামগ্রিক জায়গা থেকে বহু জায়গায় রয়েছে। সেখানের কারণগুলো এবং সেগুলোকে সমাধান করার ঠিক কোন কোন সায়েন্টিফিক প্রসেসগুলো ফলো করা হয় সে অর্থে? দেখুন, আমাদের শুধুমাত্র যে নদী নিয়ে কাজ, সেটা তো আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যে নয়, আদার্স কান্ট্রির সঙ্গেও যেহেতু আমরা যুক্ত। যেমন গতকালই আমার এক আফ্রিকান বন্ধুর সাথে কথা হচ্ছিল, উনি কেনিয়ার থাকেন, তো ওখানে ওরা নাইল নিয়ে ওরা গবেষণা করে, এবং ছোট ছোট কিছু কঙ্গো বা আদার্স রিভারের ওপরে ওরা স্টাডি করে। নদী সংক্রান্ত সমস্যাটা না, মানে একটা শুধুমাত্র ভারতবর্ষের পার্সপেক্টিভে নয়, বিশ্বের মধ্যে একটা বড় ইস্যু। এবং আপনি যদি শুধু পশ্চিমবঙ্গে দেখেন, আপনি কিছু মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই যদি আপনি ফোকাস করেন, তাহলে দেখবেন গঙ্গা, ফুলার, মহানন্দা, কালিন্দী, আবার নর্থ বেঙ্গলে চলে যান আপনি, তিস্তা, তোরসা, জলঢাকা, এই যে যাবতীয় নদী, আবার সুন্দরবন এরিয়াতেও যদি যান, ভাঙন, ফ্লাড, ইরোশন, এই পার্সপেক্টিভগুলো রয়েছে। এবং সেখানে যে রিজনগুলো থাকে তার মোস্ট অফ দ্য, দেখুন, নদীকে আমরা যেটা একটা ভুল ধারণা, যে নদীকে আমরা যদি বাঁধ দিয়ে দিই, নদীতে বালির বস্তা ফেলি, নদীতে আমরা কোনো স্টোন পেল্টিং করি, তাহলে কোথাও গিয়ে নদীর ভাঙনটাকে আটকানো সম্ভব। সেটা খুব মানে সঙ্গত ইস্যু নয়, কারণ নদীকে কিন্তু ভাঙন আটকানোটা কোনোভাবেই সম্ভব হয় না সব ক্ষেত্রে। কারণ নদীর একটা স্বাভাবিক গতি আছে, নদীর একটা স্বাভাবিক ছন্দ আছে, এবং নদীর একটা নির্দিষ্ট ফ্ল্যাট প্লেন আছে, যেটাকে আমি যদি বলি নদীর নিজস্ব একটা জমি আছে। নদী তার চলাচল কিন্তু তার জমির মধ্যেই করে, এবং যেটা সাবজেক্ট অনুযায়ী নদী কিন্তু এক পাশে ভাঙলে আর এক পাশে গড়ে, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। তো ভাঙন এবং গড়া এটা নদীর একটা পারস্পরিক সম্পর্কের মধ্যেই পড়ে। কিন্তু কোথাও গিয়ে যেটা হয়, যে আমরা রিভারের ফ্ল্যাট প্লেনের মধ্যে গিয়ে আমাদের বসতি হোক, আমাদের চাষের জমি হোক, আমরা সেটাকে স্থাপন করছি, এবং তার পরবর্তীকালে নদীর যে মিয়েন্ডারিং চ্যানেল, যেটা আপনি যে এরিয়াটার ছবি
বেদান্ত প্রতিবেদনে দেখাচ্ছিল, সেটা মূলত আমাদের মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলের একদম। এবং এখানে নদীর প্রচুর বাঁক তৈরি হয়, যেটাকে আমরা জিওগ্রাফির ভাষায় বলি মিয়েন্ডারিং। এবং এই মিয়েন্ডারিং এর ফলে নদীর যে বেড রক যেটাকে বলা হয় থাকে, বা নদীর বেড, সেই তলদেশে যখন ডিপোজিশন এবং ইরোশনের কোথাও ভারসাম্যের তারতম্য তৈরি হয়, সেখানে এক ধরনের স্লোপ আসে এবং সেই স্লোপটা থেকে, ন্যাচারাল স্লোপ বলবো, সেই স্লোপ থেকে নদী তার চ্যানেলকে শিফট করতে শুরু করে এবং সেই শিফটিং থেকে নদী যে ইরোশনটা করে, এটাকে আমরা জিওগ্রাফির ভাষায় বলি টো ইরোশন বা হেলিক্যাল ফ্লো, যে মুভমেন্টটা, যেটা আপনার নিচ থেকে স্কাউরিং মাধ্যমে কেটে দেওয়া হয় এবং পরবর্তীকালে ওপরে যে ল্যান্ডটা আপনি দেখবেন একটা চির খাওয়ার মতো সিচুয়েশন হয়, তারপরে সেই ল্যান্ডটা হঠাৎ করে ধপাস করে পড়ে যাচ্ছে। তো এই যে সিচুয়েশনটা, এবার এর জন্য দরকার সঠিক নদীর এখনো অবধি যে পরিকল্পনা, আমি বলবো যে প্ল্যানিং থেকে, কমিশন থেকে কোটি কোটি টাকা নদীর জন্য বরাদ্দ হচ্ছে, নদীর ভাঙনকে রোধ করার জন্য বরাদ্দ হচ্ছে। এবং ইনফ্যাক্ট আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে, উনিও ওনার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রায় 3600 কোটি টাকা, আমার মনে হয় এত বড় বাজেট হয়তো এর আগে পশ্চিমবঙ্গ সরকার করেনি, যে নদী ভাঙন প্রতিরোধের জন্য কাজে লাগাবে। এবং সেখানে কোথাও গিয়ে ফ্লাড প্লেন ম্যানেজমেন্টের একটা বড় প্রশ্ন পয়েন্ট চলে আসে এবং ফ্লাড প্লেন ম্যানেজমেন্টের জন্য বর্তমানে ভারত সরকার থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এখানে বিশ্বজিৎবাবু, যেহেতু আমি একদম হয়তো আমাদের এই অনুষ্ঠান প্রতিবেদনে আমরা যে অঞ্চলের সমস্যার কথাটা তুলে ধরছি, মালদা, মুর্শিদাবাদ, সেখানকারও বহু দর্শক আমাদের, তারাও হয়তো এই অনুষ্ঠানটা শুনছেন। সেখানে আপনি যদি আরও একটু মানে সহজ ভাষায়, এই যে আপনি ফ্লাড প্লেন ম্যানেজমেন্ট যে কথাটা বলছেন, সেটাকে যদি একটু আরেকটু সহজ ভাষায় একটু আমাদের দর্শকদের বোঝার জন্য, কারণ আমরা যেমন আমাদের বুঝতে হবে, আমরা যারা শহরের মানুষ, সে অর্থে আমরা এই সমস্যাটাকে বোঝার চেষ্টা করছি। যারা প্রতিদিন এই সমস্যাটাকে ফেস করছেন, যারা এই মুখোমুখি দাঁড়াচ্ছেন, তাদের জীবন, জীবিকা, সম্পত্তি সব কিছু এই জায়গায় একটা মানে হুমকির মুখে পড়ছে, সেখানে তাদেরকেও তো আরো সচেতন হওয়া প্রয়োজন। ফলে সেই জায়গা থেকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন বিষয়টা। দেখুন, ফ্লাড প্লেন ম্যানেজমেন্ট বিষয়টা যদি সংক্ষেপে বলা হয়, তাহলে ফ্লাড প্লেন বলতে আমি যেটা বললাম, নদীর একটা জমি রয়েছে। আজকে এই জমিটার মধ্যে নদী যদি মুভমেন্ট করে বা চলাচল করে, যেটা নদী কিন্তু তার ওই জমির মধ্যেই মুভমেন্ট করে এবং এটা সহজ কথায় এইটাকেই নদীর ফ্লাড প্লেন এরিয়া বলা হয়ে থাকে। এবং যেখানে সে ডিপোজিট করছে, যে তার সেডিমেন্টগুলো বা পলি যাই বলুন না কেন ডিপোজিট করছে, সেখানে একটা স্বাভাবিক যে এমব্যাঙ্কমেন্ট বা বাঁধ তৈরি হচ্ছে, সেটাকে স্বাভাবিক বাঁধ বাংলায় বলা হয়ে থাকে, ইংলিশে বলা হয়ে থাকে ন্যাচারাল লেভি। এবং এই কলকাতা শহরটাও যেমন গঙ্গা বা ভাগীরথীর ন্যাচারাল লেভির ওপরেই দাঁড়িয়ে আছে আজকে। এবারে নদীর যে ফ্লাড প্লেন বা ভূমিটা, সেই ভূমিতে যখন নদীর, আমি বললাম, যখন কোনো সাইডে ডিপোজিশন শুরু হয়, আর এক সাইডে তার ইরোশন শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই নদীর বেডের তলায় একটা স্লোপ তৈরি হয় এবং যে স্লোপ থেকে নদী এদিক থেকে এদিকে শিফট করানো আস্তে আস্তে শুরু করে এবং সেখান থেকে তার ভাঙনটা ত্বরান্বিত হয়। এবারে আমাদের ফ্লাড প্লেন ম্যানেজমেন্টের যে প্রসঙ্গটা, ম্যানেজমেন্ট প্রসঙ্গে যে ব্যবস্থাপনা আমি বাংলায় বলি, এক্ষেত্রে আমাদের প্রত্যেকটি নদীকে তার নির্দিষ্ট যে ফ্লাড প্লেন, সেই অনুযায়ী গভর্নমেন্ট থেকেও ইনিশিয়েটিভ নেওয়া আশা করি হচ্ছে। এবং আমরাও বলছি যে এখন বর্তমানে জিওস্পেশিয়াল টেকনোলজি থেকে শুরু করে মডার্ন অনেক টেকনোলজি চলে এসছে, ড্রোন টেকনোলজি এসছে। সেক্ষেত্রে এই ধরনের টেকনোলজি ব্যবহার করে যদি নদীর নির্দিষ্ট একটি জমিকে নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সেই জমির মধ্যে কোনো ফার্দার বসতি, ফার্দার কোনো আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সেগুলোকে যদি এখন থেকে যা হয়েছে তারপরে যা পরিমাণ হওয়া দরকার বা সেটাকে যদি স্টপ করানোর ব্যবস্থা করা যায় প্রকৃতভাবে আইন করে, যেমন আপনি জানেন যে কোস্টাল রেগুলেশন জোন বলে একটা অ্যাক্ট আছে, সিআরজেড বলে। আমরা বলে আসছি যে রিভার রেগুলেশন জোনটাকেও করতে। এবার রিভার রেগুলেশন জোনটা যদি কোনোভাবে করা যায়, হতে পারে কিছু মানুষকে হয়তো আমরা সেই ভাঙন প্রবণ এরিয়া থেকে সরিয়ে নিতে পারবো, পুনর্বাসনের প্রাণহানি করতে পারবো বা রোধ করতে পারবো, সম্পত্তি ক্ষয় রোধ করতে পারবো। এবং বর্তমানে মানুষের, আবার বলছি, যে যেহেতু নদী সম্পর্কে মানুষের সেই অর্থে কোনো সায়েন্টিফিক নলেজ বা ইনস্টিটিউট সেই অর্থে ছিল না, ফলে সেই অর্থে যে কাজগুলো হয়ে গেছে, এখন একই ভুল তো আমরা বারবার করতে পারি না। আজকে যখন টেকনোলজি ডেভেলপ করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, তাহলে আমাদেরও উচিত সেই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজির প্রপার ইউজ করে আমরা ফ্লাড প্লেনের যদি প্রপার ডিমার্কেশন করতে পারি, তাহলে আমরা যেটুকু ইনফ্রাস্ট্রাকচার ওই ফ্লাড প্লেনের মধ্যে হয়ে গেছে, সেটা আজ না হোক কাল হয়তো ভাঙনের মুখে পড়বেই। এটা ন্যাচারাল প্রসেস, এটাকে আপনি কেউ আটকাতে পারবো না। সেক্ষেত্রে সেইটা যদি করা যায় এবং সেইটা করলে ভবিষ্যতে হয়তো অনেক প্রাণহানি, অনেক সম্পত্তিহানি থেকে আমরা
মানুষকে রক্ষা করতে পারবো এবং আমাদের দেশেরও প্রচুর কোটি কোটি ট্যাক্সের টাকা সেটাও কিন্তু বেঁচে যাবে সরকারের তরফ থেকে। বেশ, আপনি এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, কারণ এই যে আপনি কোস্টাল রিজিয়ন জোনের যে কথা বলছেন, আমরা Regulation zone। হ্যাঁ, তা তো আমরা কয়েকদিন আগে দেখেছি যে আমাদের বিস্তীর্ণ যে সমুদ্র তট, সেখানেও বিভিন্ন বেআইনি নির্মাণ গড়ে উঠেছে, হাইকোর্টের নির্দেশে তা ভাঙা হয়েছে। সেক্ষেত্রে এই নদীর পারে সেই সমস্ত এলাকাতেও যদি এই ধরনের কোনো আইন নতুন করে তৈরি হয়, অবশ্যই সেটা ভবিষ্যতের দিকে একটা লং টার্ম একটা সাস্টেনেবিলিটির জায়গা বা সেটা তো অবশ্যই থাকবে। বিশ্বজিৎবাবু, এখানে এই যে আপনি একটু সমস্যার কথাটা বললেন যে কারণগুলো একটা সেই অর্থে, এবার যদি আমরা সমাধানের জায়গাটায় আসি, যে দু ধরনের, একটু আগে আমাদের প্রতিবেদনেও আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে যেখানে ভাঙন শুরু হয়েছে, খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেখানে এই ধরনের বালির বস্তা বা সাময়িক সেখানে কিছু বাঁধ দেওয়ার ব্যবস্থা করা, এটা একটা শর্ট টার্ম একটা জায়গা, এবং লং টার্ম আপনি যদি একটু নীতিগত জায়গা থেকে এই যে সাময়িকভাবে এই মুহূর্তে যে আমাদের হাতে যে টেকনোলজি রয়েছে, আমাদের হাতে যে প্রযুক্তি রয়েছে, বিজ্ঞান এবং অন্যান্য দিক থেকে আমরা অনেকটা অগ্রসর হয়েছে, আমাদের সেই টেকনোলজিগুলো, সেই প্রযুক্তিগুলো আমাদের হাতে রয়েছে, সাময়িকভাবে শর্ট টার্ম ঠিক কী কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এই যে জীবন জীবিকাকে রক্ষা করার জন্য বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, এবং লং টার্ম এটা সুদূর প্রসারী কোন কোন পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে? আমি প্রথমে একটু ডিফার করছি, কারণ নদী এমন একটি বিষয়, সেখানে আপনি সাময়িক কোনো প্রতিকারের যদি ব্যবস্থা করেন সেটা সাময়িকই থেকে যাবে এবং তাতে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, যদি প্রয়োজন হয় আমাদের একটু সময় লাগুক, আমি বিশ্বাস করি যে একটু সময় লাগুক, কিন্তু আমরা লং টার্ম প্রতিবেদনে যদি মানে প্রতিকারের পথে যদি হাঁটি, সেটা বরং সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। আজকে আমি যে একটু আগে ফ্লাড প্লেন ম্যানেজমেন্টের কথা বললাম, রিভার রেগুলেশন জোনের কথা ভাবলাম, আজ না হোক কাল সরকারকে সেটা ভাবতেই হবে। কারণ দেখুন, এই রিভার সংক্রান্ত ইরোশন বলুন, ফ্লাড বলুন, তার ফলে একটা তো ঠিক যে আজকে 3600 কোটি টাকা সরকার যদি বরাদ্দ করে, সেই 3600 কোটি টাকা আমাদের পাবলিক মানি একদম, এবং সেটা ট্যাক্সের টাকা। এই টাকাটা যদি আবার ভাবে শুধুমাত্র শর্ট টার্ম প্রজেক্টের জন্য খরচা করা হয়, আমি বলবো সেটা আবার গিয়ে কোনো না কোনোভাবে ভাঙনের তলায়, জলের তলায় চলে যাবে। তার থেকে যদি সুচারুভাবে, আমাদের না হয় আরো 3-4 বছর সময় লাগলো, কিন্তু সুচারুভাবে প্রকৃত ফ্লাড প্লেন ডিমার্কেশন করা, রিভার রেগুলেশন জোনকে আইনকে একটা আইন হিসেবে আনা, এবং নদীকে দেখুন, নদীরও একটা নিজস্ব দলিল আছে। আমি সেই দলিলের মধ্যে আমি ঢুকে পড়তে পারি না, তার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। প্যারালালি আজকে যে জিআইএস রিমোট সেন্সিং টেকনোলজির কথা বলছি, ড্রোন টেকনোলজির কথা বলছি, সেটার মাধ্যমে যদি প্রকৃত অর্থে জিও ফেন্সিং করে যে আমার যে এরিয়াটা রিভারের বাউন্ডারি হতে পারে, সেই বাউন্ডারিটাকে আমি ডিমার্কেট করে দিলাম এবং পরিষ্কার সুনির্দিষ্ট আইন আনলাম যে যতটুকু ইনফ্রাস্ট্রাকচার এতে আছে তার বেশি আর একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে যদি করতে হয়, সরকার থেকে কোনোভাবে পারমিশন দেবে না, কারণ এটা সরাসরি মানুষের জীবন জীবিকার সঙ্গে, আমাদের জীবিকা এবং সম্পত্তির সঙ্গে যুক্ত। এবং এর সাথে সাথে যে রিভারের ইরোশন প্রোন এরিয়াগুলো আছে, সেই ব্ল্যাক স্পট এরিয়াগুলোকে যদি চিহ্নিত করা যায় এবং চিহ্নিত করে কিছু মেজার্স নেওয়া যেতে পারে, যেরকম আমাদের বলা যেতে পারে যে স্কাউর মেজার, বাই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেখানে আপনার যেখানে ভাঙন হচ্ছে সেখানে প্লান্টেশনের উদ্যোগ নেওয়া যেতে পারে, বাম্বু বা এই জাতীয় মানে বাঁশ এই জাতীয় যে প্লান্টেশনগুলো হয়, যেটা গোড়াটাকে শক্ত করে ধরে রাখতে পারে। ফ্লাড ম্যাট টেকনোলজি বলে একটি টেকনোলজি আছে, এবং আজকে আমার সঙ্গে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের একজন মিনিস্টার সাহেবের কথা হচ্ছিল, অরূপবাবুর সঙ্গে কথা হচ্ছিল, ওনারাও এই ব্যাপারে সদর্থক একটা ভূমিকা নিচ্ছেন। এবং আমার খুব বলতেও ভালো লাগছে যে উনি এটাকে শর্ট টার্মে নয়, উনি এটাকে লং টার্মে ভাবছেন এই ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য, এবং সেখানে বিভিন্ন যারা এক্সপার্ট রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা বা তাদেরকে নিয়ে একটা কমিটি ফর্ম করা, এই ধরনের অনেক সদর্থক ভূমিকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিচ্ছে। তো আমি আবার আমি পশ্চিমবঙ্গ সরকারকে আপনাদের সংবাদ মাধ্যম থেকেই আমি সাধুবাদ জানাবো যে প্রথমত নদী বাঁধ বা নদী সমস্যাগুলোকে ইরাডিকেট করার জন্য এত হাজার কোটি টাকা আমার মনে হয় এই প্রথম কোনো সরকার করেছে, এবং যেখানে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার মিলিতভাবে 50-50% করে এটাকে কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম হয়তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট বা আদার্স ডিপার্টমেন্ট মিলে এটাকে একটা লং টার্ম সমস্যা হিসেবে ধরে নিয়ে এগোচ্ছে, লং টার্ম সমাধান সমস্যা হিসেবে ধরে নিয়ে এগোচ্ছে, এবং সেখানে সর্বত্রভাবে যারা যারা এইটার সঙ্গে যুক্ত, এই কাজকর্মের সঙ্গে যুক্ত, ইনক্লুডিং আমাদের রিভার ইনস্টিটিউট, তারা প্রত্যেকেই সদর্থকভাবে যদি সহযোগিতা দরকার পড়ে নিশ্চয়ই। এখানে বিশ্বজিৎবাবু, এই যে সহযোগিতা বা সকলের যে এক জায়গায় আসার কথা যেটা বলছেন, যে মানুষগুলো এফেক্টেড, যারা ওই নদীর পাড়ে 24 ঘন্টা 365 দিন বসবাস করেন,
তাদেরকে কনফিডেন্সে নেওয়া বা তাদেরকে সচেতন করা সেটার জন্য তো আলাদা করে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে হয়। অবশ্যই নেওয়া প্রয়োজন, এবং সেই সমস্ত মানুষদের আমরা যখন বিভিন্ন নদী এরিয়াতে যাই যেখানে ভাঙন পরিদর্শন হয়, সত্যি কথা বলতে তারা নিজেরাও এই ভাঙনটাকে আতঙ্কের চোখেই দেখেন। আমি আপনার হয়তো কলকাতায় বসে আমরা এটাকে বুঝতে পারবো না, একদমই তাই। তাদের কাছে এটা কিন্তু সত্যিকারই আতঙ্কের বিষয়। এবং বেদান্ত যে প্রতিবেদন করেছে, আমি বেদান্তকে সাধুবাদ জানাবো যে এরকম একটা ভাঙন প্রতিরোধ মানে ভাঙনের মুখে গিয়ে ও দাঁড়িয়ে থেকে এই ধরনের একটা প্রতিবেদন করার সাহস দেখিয়েছে। আগামী দিনে এই সমস্ত মানুষ যারা আছেন তাদেরকেও আমি বলবো, যদি কোনোভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যুক্তভাবে তাদেরকেও কোথাও গিয়ে শিক্ষিত বলবো না, তাদেরকে কোনোভাবে উদ্দেশ্য নিয়ে একটা বিষয়টাকে হাইলাইট করা যায় যে এই বিষয়গুলোকে আপনারা ভাবুন, এইভাবে নদীতে আমরা কিভাবে ব্যবহার করব, সেটা পঞ্চায়েত থেকেও করা যেতে পারে। কোথাও গিয়ে একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম যদি বলা হয়ে থাকে করা যায়, তাহলে তারাই যেহেতু সব থেকে খাদের কিনারে তারা দাঁড়িয়ে রয়েছেন সেই অর্থে, ফলে তাদের ভূমিকা তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, এবং যে কাজটা করতে হবে তাদেরকে নিয়ে করতে হবে, একদমই তাদেরকে বাদ রেখে কোনোভাবে করা সম্ভব নয়। এবং কারণ তাদের জীবন জীবিকা সম্পত্তি সবকিছু এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ড্রিভেন অ্যাপ্রোচের মধ্যে দিয়েই করতে হবে, এবং সেই সুনির্দিষ্ট পরিকল্পনায় নদীর ভাঙন প্রতিরোধে তাদেরও সদর্থক ভূমিকা থাকবে। কারণ এই কাজটা শুধুমাত্র আমার আপনার সরকারের এনজিও নয়, এটা কিন্তু সমর্থকভাবে সকলকে এগিয়ে এসে এটাকে করতে হবে। বেশ, বিশ্বজিৎ বাবুকে অনেক ধন্যবাদ, কারণ খুব সুন্দরভাবে তিনি যে কথাটাকে যে জায়গায় শেষ করলেন যে সত্যি এটা একটা গভীর সমস্যা। এক অর্থে বৈজ্ঞানিক দৃষ্টিতে হয়তো চটজলদি বা তাৎক্ষণিক কোনো সমাধান বা এই ভাঙনকে ঠেকিয়ে দেওয়ার ব্যবস্থাপনা নেই, কিন্তু লং টার্মে দীর্ঘমেয়াদী প্রকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ খুব ছোট ছোট মেজার্স বা ছোট ছোট পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যে পদক্ষেপগুলোয় ভবিষ্যতে এই ধরনের সম্পত্তি হানি, মানুষের প্রাণহানি, এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এবং এই যে আমাদের নদীমাতৃক যে সভ্যতা, সেই নদীমাতৃক সভ্যতার মানুষের জীবন জীবিকা যেভাবে এই নদীর সঙ্গে তাদের সম্পত্তি পুরোটা জড়িয়ে রয়েছে, সেটাকেও যাতে একটা সুনিশ্চিত জায়গায় পৌঁছে দেওয়া যায়, তার সঙ্গে নদীকেও যাতে বাঁচিয়ে রাখা যায়, প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায়। কারণ একটু আগে বিশ্বজিৎবাবু বলছিলেন যে নদীরও একটা নিজস্ব ছন্দ রয়েছে, সেই ছন্দকেও কোনোভাবে হয়তো ব্যাঘাত ঘটানো যায় না। আমাদের সঙ্গে এতক্ষণ অধ্যাপক বিশ্বজিৎ রায়চৌধুরী বিশিষ্ট পরিবেদ ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে কথা বলার, যে সত্যি এইটা একটা গভীর সমস্যা। নতুন রাজ্য সরকার তারা একটা ৩৬০০ কোটি টাকার প্রজেক্টের কথা বলেছে, ঘোষণা করেছে, সেই অনুযায়ী কিছু কিছু করে কাজও শুরু হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এটা একটা গভীর সমস্যা। হয়তো একদিনে এই সমস্যার সমাধান হবে না, কিন্তু দীর্ঘমেয়াদী জায়গা থেকেই সমস্যার সমাধান কিন্তু আমাদের বের করতেই হবে, কারণ তাতেই আমাদের জীবন জীবিকা কিন্তু সুরক্ষিত থাকবে। দৃষ্টিপাত লাইভের দ্বিতীয় পর্বে এতক্ষণ জয়মাল্য ছিলাম আপনাদের সঙ্গে, আবার ফিরিয়ে দিচ্ছি বেদান্তর কাছে। স্থায়ী সমাধান হোক, এটাই আমাদের সকলের চাওয়া প্রতি মুহূর্তে। কারণ এই মালদা মুর্শিদাবাদের যদি ভূগোলের ওই ম্যাপটা দেখি, বা গুগল ম্যাপ এই মুহূর্তে আমাদের সবার হাতে রয়েছে, সেই গুগল ম্যাপে যদি দেখি প্রায় ৫-৭ কিলোমিটারের বেশি অনেকগুলো গ্রাম এই মুহূর্তে নেই। তা হয়তো ফেরানো সম্ভব নয়, কিন্তু যে গ্রামগুলি এখনও রয়ে গেছে, যে জায়গাগুলি এখনও রয়ে গেছে, সেগুলোকে বাঁচানো হয়তো সম্ভব। কিন্তু ওই যে সবটাই লং টার্মে। আজকের মতো এখানেই শেষ করছি দৃষ্টিপাত লাইভের এই পর্ব, কিন্তু দেখা হচ্ছে প্রত্যেক দিন সোম থেকে শুক্র ঠিক রাত ৯টায়। শুভরাত্রি।